হাই, আমি পৌলমি। ওয়েলকাম টু মাই ভিডিও। আগের দুদিন মুর্শিদাবাদে দুটো পার্টে ভাগ করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আজ যাব নদীর ওপারটা, তবে সবটা ঘুরে দেখা হয়নি, তবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। সিরাজের মৃত্যু রহস্য এবং তার পরিবারের মৃত ব্যক্তিদের সমাধিসহ খোশবাগে যে জায়গাটি রয়েছে আর কি, সেটা সম্বন্ধে ডিটেলস ইনফরমেশান আছে এই ভিডিওটার মধ্যে। তো আজ আমরা নদীর এপারটা দেখাবো আর কি। তো গাড়ি নিয়ে নদী পার হয়েছি, ভয় করছিল ভীষণ, প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। খোশবাগ, খোশবাগ কথাটা অ্যাকচুয়ালি এসেছে খুশবুবাগ থেকে। আলিবর্দী খাঁর যখন মনসুরগঞ্জ প্যালেস ছিল এখান থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে, তখন তিনি ওই মনসুরগঞ্জ প্যালেস থেকে এই বাগানে আসতেন সুখ নিতে, আনন্দ নিতে। তখন এই বাগান হচ্ছে ফুলে ফলে ভরা ছিল, গাছগাছড়াতে ভরা ছিল। কিন্তু আলিবর্দী খাঁর মা কুলসুম বেগম যখন ফার্স্ট মারা গেলেন, তখন কিন্তু এই বাগানে হচ্ছে উনার সমাধিটা হলো। তারপর যখন আলিবর্দী খাঁ এবং আলিবর্দী খাঁর ওয়াইফ যখন মারা গেলেন, তখন তাদেরও সমাধি কিন্তু এখানে হলো। তারপর যখন সিরাজদৌল্লাকে মারা হলো, তো সিরাজদৌল্লাকেও কিন্তু এখানে সমাধি দেওয়া হলো। তো সিরাজদৌল্লার সঙ্গে আরও এখানটাতে তাদের রিলেটিভদেরকে সমাধি দেওয়া হয়েছে। এখানে আমরা টোটাল 34টা সমাধি দেখব, যেগুলো হচ্ছে সিরাজ এবং সিরাজের বংশধরদের। তো ঠিক আছে, তো এগিয়ে চলুন, আমি একটা একটা করে কবর তাদের হচ্ছে বলে দেবো। আসুন। স্যার, এখানে একটি জুতো খোলার পালি আছে স্যার। আচ্ছা স্যার, আমরা প্রথম যে কবরটা দেখছি, ইনি হচ্ছেন আলিবর্দী খাঁর হচ্ছে মা। তার হচ্ছে প্রথম স্যার এই বাগান বাড়িতে সমাধিটা স্যার দেওয়া হয়েছিল। আর এইখানে যে আমরা দুটো আরও সমাধি দেখছি, আমি বলেছিলাম যে আলিবর্দী খাঁর হচ্ছে 3 কন্যা ছিল, তার মধ্যে এখানে হচ্ছে 2 কন্যার সমাধি দেখছি। এই হচ্ছে স্যার সিরাজদৌল্লার মাসি ঘসিটি বেগম, আর এই হচ্ছে সিরাজদৌল্লার মা হচ্ছে আমিনা বেগম। যখন সিরাজকে মারা হচ্ছে গুলবাগের বাড়িতে, তখন সিরাজের আখরি খাইশ জানার চেষ্টা করা হয়েছিল। তখন হচ্ছে সিরাজদৌল্লা এই কথাটা বলেছিলেন, আমাকে যদি মারতে হয় তাহলে আমার রিলেটিভের সামনে আমাকে মারো। তো সেই হিসাবে এদেরকে যে নির্বাসনে ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এদের 2 বোনকে একটা নৌকাতে করে নিয়ে আসা হচ্ছিল। আর সেই নৌকা হচ্ছে মিরনের আদেশে হচ্ছে ফুটো করে দেওয়া হয়েছিল। আর সেই ফুটো দিয়ে জল ঢুকে যখন নৌকা হচ্ছে ডুবে গেল আমাদের বুড়িগঙ্গাতে, বুড়িগঙ্গা স্যার কোন বাংলাদেশে পড়েছে, সেইখানে কিন্তু এই 2 বোনের হচ্ছে স্যার সলিল সমাধি হয়ে গিয়েছিল। তার মধ্যে হচ্ছে ঘসিটি বেগম কিন্তু সাঁতার জানতো, উনি বাঁচার জন্য নৌকার হাল ধরার চেষ্টা করেছিলেন। মিরন আদেশ দিচ্ছে ওর কবজি দুটো কেটে দাও। মিরন কখনোই চায়নি যে সিরাজদৌল্লার মৃত্যুর পরে ওয়ারিশ সূত্র অনুসারে যেন মসনদের কেউ দাবি করতে পারে, সেই জন্য সিরাজদৌল্লা এদেরকেও হচ্ছে মারতে কম করেনি স্যার। দেখুন, তাহলে এখানে 2 বোনের সমাধি হয়ে গেল স্যার। যেমন স্যার আপনি মির্জাপুর এবং মির্জাপুরের বংশধর 1100-র উপর কবর দেখলেন স্যার, এইবারে সিরাজদৌল্লার বংশধর 34 জনের কবর। তো 3টে কবর দেখছি। এই যে ঘেরা দেওয়া কবরটা যেটা দেখছেন, এই হচ্ছে সেই দানসা ফকির, যে দানসা ফকির পায়ের জুতো দেখে সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিল। এই দানসা ফকির একটা সময় নবাব দরবারে ভিক্ষা করে নিয়ে এসে ওর হচ্ছে পেট চলত। তো আজকে সামান্য অর্থ লোভের জন্য যখন হচ্ছে উনি ধরিয়ে দিলেন সিরাজদৌল্লাকে, তার প্রভুকে, তখন মিরন পরবর্তী ক্ষেত্রে বলছেন যে আজকে আপনি সামান্য পয়সার জন্য আপনি আপনার প্রভুর সঙ্গে যদি গাদ্দারি করতে পারেন, কালকে আপনিও আমার সঙ্গে গাদ্দারিগিরি করতে পারেন। সেই জন্য মিলন ঘটনা হচ্ছে যে দানসা ফকির এবং তার পরিবারকে মেরে দিল স্যার। এ দেখুন, দানসা ফকির, তার ওয়াইফের সমাধি, আর তার হচ্ছে 7 বছরের ছেলের সমাধি স্যার। আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য বলে থাকি যে উপায় নেই গোলাম হোসেন। যখন সিরাজদৌল্লা দেখছেন যে তার এত সৈন্য সামন্ত থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন পলাশির যুদ্ধে পরাজয়, তখন কিন্তু উনি গোলাম হোসেনকে বলেছিলেন। গোলাম হোসেন কিন্তু বিশাল বড় একটা রাইটার ছিলেন, তার 2খানা বই আছে, একটা রিজাউস সালাতিন, একটা হচ্ছে মুতাকিন। হ্যাঁ। তো এই গোলাম হোসেনকেই হচ্ছে সিরাজদৌল্লা বলেছিলেন যে গোলাম হোসেন এই উপায় নেই, সেই জন্য বলে যে গোলাম হোসেন উপায় নেই কথাটা বাংলা প্রবাদ বাক্যে আছে। সেই গোলাম হোসেনের সমাধিটা হচ্ছে এইটা। 2 পাশে হচ্ছে 2 ভাইয়ের সমাধি, এক ভাইয়ের নাম হচ্ছে আব্দুল হোসেন, এক ভাইয়ের নাম হচ্ছে সাবদুল হোসেন। এদেরকে কিন্তু খোঁজা করে রাজদরবারে রাখা হয়েছিল।
এরা হচ্ছে সিরাজদৌলার বডিগার্ড হিসাবে কাজ করতো। দরজা রয়েছে, এটার নাম 12 দুয়ারি। দেখছেন স্যার, এটা হচ্ছে স্যার সিরাজদৌলার সমাধি। তো সিরাজদৌলার সমাধিটা এত ছোট হওয়ার পিছনে কারণ আছে স্যার, কিন্তু একটা কিরকম কারণ, যে সিরাজকে কিন্তু ছুরিকাঘাতে শেষ করে দিয়ে কিন্তু ক্ষান্ত হয়নি। সিরাজদৌলার দেহটাকে দু টুকরো করা হয়েছিল, দিয়ে বস্তায় বেঁধে হাতির পিঠে পুরো টাউনটা হচ্ছে ঘুরানো হয়েছিল। তারপরে যখন হচ্ছে সন্ধ্যা গড়িয়ে এলো, তখন নিয়ে এসে তার হচ্ছে সমাধিটা দেওয়া হলো। অতএব সিরাজের সমাধিটা আলগোড়ায় ছোটই ছিল। সিরাজের পাশেই হচ্ছে সিরাজের একটা ছোট ভাই ছিল, যার নাম ছিল মির্জা মেহেদি। এর বয়স ছিল স্যার 15 বছর। মিরন চিন্তা করছে সিরাজের মৃত্যুর পরে হচ্ছে গদির ক্লেম করবে মির্জা মেহেদি। অতএব মির্জা মেহেদিকে কি করেছে স্যার, শুইয়ে দিয়েছে, তারপরে চওড়া তক্তার উপরে হচ্ছে বেঁধে দিয়েছে, দিয়ে হাতি চালিয়ে দিয়েছে স্যার ওর উপর দিয়ে। অতএব হাতি পিষ্ট করে হচ্ছে স্যার মিরন মেরে দিয়েছিল স্যার। আচ্ছা, সিরাজদৌলার ঠিক পায়ের নিচেই আমরা তার প্রিয়তমা পত্নী আন্নেসাকে দেখছি। আপনি স্যার দিল্লিতে দেখবেন, বিশেষ করে মানে যারা সুন্নি সম্প্রদায়ের মুসলিম, মানে অ্যাকচুয়ালি তো মানে বাবররা সুন্নি সম্প্রদায়ই ছিল, তো তাদের হচ্ছে ওয়াইফদের কবর হচ্ছে সব পাশাপাশি দেখবেন। আর এদের কবরগুলো দেখবেন স্যার সব পায়ের নিচে আছে, কিন্তু ওয়াইফদের কবরগুলো। তো সেই জন্য সিরাজদৌলার পায়ের নিচে হচ্ছে তার প্রিয়তমা পত্নী আন্নেসা। আর আমি বলেছিলাম যে সিরাজদৌলা প্রথম বিবাহ করেছিলেন উন্মাতুন্নেসা বেগমের সঙ্গে। সেই উন্মাতুন্নেসা বেগমের স্যার সমাধিটা স্যার আমরা এটা দেখছি। হ্যাঁ, উনিও কিন্তু নর্মাল ডেথ হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে। এবার নেক্সট চলে আসুন। এটা আমরা সিরাজদৌলার হচ্ছে গ্র্যান্ডফাদার আলীবর্দী খাঁর সমাধি দেখছি। এই আলীবর্দী খাঁ স্যার হচ্ছে বিচক্ষণ নবাব ছিলেন। ইনি হচ্ছেন বর্গীদের নেতা ভাস্কর পণ্ডিতকে যখন স্যার ছলে বলে কৌশলে মেরে দিলেন, তখন কিন্তু এই খবর পৌঁছিয়ে গিয়েছিল আপনার পেশোয়ার দ্বিতীয় বাজিরাওয়ের কাছে। আর বাজিরাও তখন হচ্ছে বাহাদুর শাহকে বলছেন যে আপনি শুধু আমাকে একবার পারমিশন দিন, আমি 1,70,000 বর্গী মুর্শিদাবাদে পাঠিয়ে ওই আলীবর্দী খাঁকে গদিচ্যুত করে উনি যে ট্যাক্স দেন তার সাথে দ্বিগুণ ট্যাক্স দেন। তো বাহাদুর শাহ খুব ভালো করে জানতেন যে এই তার দাদু অরঙ্গজেব মারাঠাদের সঙ্গে যুদ্ধ করে রাজকোষের কত ক্ষয়ক্ষতি করে ফেলেছে, ওনাকে পারমিশন দিলেন না। বর্গীরা আবার বিশালভাবে টর্চার আরম্ভ করে দিল মুর্শিদাবাদে। তখন আলীবর্দী খাঁ কিছু সৈন্য সামন্ত চেয়ে পাঠালেন। তখন এই জাফর আলী খান সাহেবের সহযোগিতায় কিছু সৈন্য সামন্ত এলে তার বিচক্ষণতার পরিচয় বর্গীদের সঙ্গে এগ্রিমেন্ট হলো, বর্গীরা ঠান্ডা হলো। জাফর আলী খান কিন্তু ফের আবার ফিরে চলে যেতে চেয়েছিলেন দিল্লিতে। কিন্তু আলীবর্দী খাঁ চিন্তা করছে যে এরকম আমার ট্যালেন্ট লোকের অভাব রয়েছে সেনা বিভাগের মধ্যে। তখন আলীবর্দী খাঁ তার নিজের বোন শাহ খানম বেগমের সঙ্গে জাফর আলী খান সাহেবের বিবাহ দিয়ে তার হাতে ছিল 38,000 সৈন্য। 38,000 সৈন্যের সেনাপতি পদ দিয়ে তার নামের আগে মীর টাইটেল লাগিয়ে দিলেন। এই হিসাবে আজকে আমি বলেছিলাম কবরের উপরে যে মির্জাফর মির্জাফর মির্জাফর। তাহলে মির্জাফরের সঙ্গে সিরাজদৌলার একটা কিন্তু সম্পর্ক আছে দাদু নাতির, কিন্তু সেটা হচ্ছে ম্যাটার্নাল ফ্যামিলি। আর আলীবর্দী খাঁর সঙ্গে সিরাজদৌলার সম্পর্ক আছে প্যাটার্নাল ফ্যামিলিতে। আগে তো স্যার ম্যাটার্নাল ফ্যামিলির প্রাধান্য দেওয়া হতো না। তো সেই হিসাবে আলীবর্দী খাঁর পায়ের নিচে তার প্রিয়তমা পত্নী সুফুন্নেসা বেগমের সমাধি। ইনিও বহু বিচক্ষণা মহিলা ছিলেন। ইনিও কিন্তু ঘরে হচ্ছে বহু যুদ্ধের সাক্ষী হিসাবে আলীবর্দী খাঁর সঙ্গে সাথে সাথ দিয়েছিলেন। আর ইনি কিন্তু সিরাজদৌলাকে খুব ভালোবাসতেন। একবার যে মতিঝিলে বসে যে সিরাজদৌলার এগেনস্টে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রের কাহিনী কিন্তু সিরাজদৌলার কর্ণগোচর হয়ে গিয়েছিল। তখন তিনি মতিঝিল গিয়ে অ্যাটাকও করেছিলেন, আর তার মাসি ঘসিটি বেগমকে অ্যারেস্টও করেছিলেন। কিন্তু এই সুফুন্নেসা বেগমের রিকোয়েস্টে ঘসিটি বেগমকে রেহাই দিয়ে দেওয়াটা পলাশী যুদ্ধের পতনের কিন্তু আর একটা মেন কারণ স্যার। ঠিক আছে, এবার স্যার হচ্ছে আমরা এখানে আরো দেখছি। এই সমিতিটা হচ্ছে যে শওকতজন সিরাজদৌলার হচ্ছে মাসতুত হচ্ছে ভাই ছিল, এই শওকতজনের নামে স্যার হচ্ছে জগৎ শেখ ফরমান নিয়ে চলে এসেছিল দিল্লি থেকে, যে পরবর্তী ক্ষেত্রে আলীবর্দী খাঁর মৃত্যুর পরে সিংহাসনে বসবে শওকতজন। আর এইদিকে সিলেকশন হয়ে আছে যে সিরাজদৌলা হচ্ছে সিংহাসনে বসবে। এই হচ্ছে সিরাজদৌলার রাগ জগৎ শেঠের উপরে। জগৎ শেঠের উপরে অনেক কারণেই কিন্তু রাগ হয়েছিল সিরাজদৌল্লার। ঠিক আছে, যে আজকে তোমার অর্থ আছে, তুমি তার নামে ফরমান নিয়ে চলে আসছো। তখন হচ্ছে এই শওকতজনের সঙ্গে রাজমহলে স্যার যুদ্ধ বেঁধেছিল, আর সেখানে হচ্ছে মেরে দেওয়া হয়েছিল।
তারপর ওখান থেকে স্যার লাশ নিয়ে আসা হয়, লাশ নিয়ে এসে তার সমাধি, আর শওকতজনের ওয়াইফের নাম হচ্ছে গীতিয়ারা বেগম, তার সমাধি। এবার স্যার আলীবর্দী খাঁ যখন এই বাগানে স্যার সুখ নিতে আসতেন, তখন তার স্যার একটা নামাজ পড়ার সময় হয়ে যেত। তখন তিনি 1740 খ্রিস্টাব্দে এই মসজিদ তৈরি করেছিলেন স্যার। এই মসজিদ এখন আর্কোলজিক্যালের আন্ডারে, এখন এখানে স্যার নামাজ পড়া হয় না স্যার। চলুন সামনে চলুন, অজু করার জন্য স্যার ওয়াটার চেম্বারও ছিল স্যার সামনে। আর্কোলজিক্যালের আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্ট না, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে আগে জল ফিল আপ করা থাকতো যাতে নামাজের আগে সবাই অজু করতে পারে। বল, এই 17 জন হচ্ছে সব হচ্ছে কিন্তু সিরাজদৌল্লা রিলেটিভ, তো এদেরকেও কিন্তু নির্বাসন থেকে নিয়ে আসা হয়েছিল। তাহলে আমরা বর্তমানে যে স্পটে এসে গেছি সেটা হচ্ছে কীটেশ্বরী মায়ের মন্দির। আর কীটেশ্বরী মায়ের মন্দির হচ্ছে মহাপীঠস্থানের একটা স্থান। সতী যখন 51টা পীঠে যখন ভাগ হয়ে গেছিল, তখন তার হচ্ছে মুকুট সহকারে কপালের উপরিভাগের হাড়টা এখানে এসে পড়েছিল। তো কপালের উপরিভাগের হাড়টাকে সংস্কৃতে বলা হয় ক্রিট। এই ক্রিট করা পড়েছিল বলে এটার নাম হয়েছিল কীটেশ্বরী মায়ের মন্দির। তো এই কীটেশ্বরী মায়ের মন্দিরে একটা সময় মায়ের মন্দিরকে বেষ্টন করে 108টা হচ্ছে সম্বৎ ভৈরবের মন্দির ছিল। এইগুলো সমস্ত সম্বৎ ভৈরবের মন্দির। তো এই মায়ের মন্দিরের অনেক রকমভাবে সংস্করণ হয়েছে। একটা সময় রানী ভবানীও কিন্তু এই মন্দিরের সংস্করণ করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে লালগোলার যিনি জমিদার ছিলেন যোগেন্দ্রনারায়ণ রাও, তার আমলেও এই মন্দিরের সংস্করণ হয়েছে। তবে এই মন্দিরের কিন্তু একটা কমিটি আছে, আর এই কমিটি দেখবেন যে নতুন মন্দিরটা যেখানটাতে মায়ের ক্রিট করাটা পড়েছিল সেটা সংস্করণ করার পরে সেই দেওয়ালের মধ্যে লেখা আছে মায়ের আদি মন্দির, আর সেই আদি মন্দিরেই কিন্তু মায়ের ক্রিট পড়েছিল। আর পরবর্তী ক্ষেত্রে রানী ভবানীর যে একটি মাত্র মেয়ে ছিল তারাসুন্দরী, তার তো কোনো ছেলে ছিল না। তো এত ধনসম্পত্তিকে আগলানোর জন্য উনি কিন্তু একজন পোষ্যপুত্র নিয়েছিলেন যার নাম ছিল রামকৃষ্ণ রায়। আর রামকৃষ্ণ রায় এত পয়সার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি ওইদিকে ধ্যান না দিয়ে চলে আসতেন এই মন্দিরে। পঞ্চমুণ্ডির আসনে তিনি হচ্ছেন ধ্যানে বসতেন। তো সেই পঞ্চমুণ্ডির আসন হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, ঠিক আছে। আপনি এখানে যাবেন, বৌদ্ধতন্ত্র মত অনুসারে, অর্থাৎ আমাদের এখানে একটা সময় যখন বৌদ্ধ ধর্মের প্রভাব পড়েছিল তখন তারা হচ্ছে লতা পাতা দিয়ে কিন্তু একটা মায়ের রূপ ধারণ দিয়েছিল, যেটা আপনি কালীঘাটেও পাবেন। সেই রূপের হচ্ছে অংশ এই মন্দিরের মধ্যেও রাখা আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে দেখুন এই তারাসুন্দরীর যে কথাটা বলছি, এই তারাসুন্দরীর ওপরে কিন্তু সিরাজদৌল্লার দৃষ্টি আকর্ষণ হয়েছিল। সিরাজদৌল্লা একদিন নৌকা বিহারে বেরিয়েছিলেন, আর তারাসুন্দরী ওই সময় তার হচ্ছে রাজপ্রাসাদের ওপরে স্নান করে উঠে চুল শুকাচ্ছিলেন। তো ওই সময় সিরাজদৌল্লার যখন চোখ পড়লো, তো সেই তারাসুন্দরীকে তিনি হচ্ছেন কিডন্যাপ করার জন্য প্ল্যানিং করতে লেগেছিলেন। আর এইটা যখন হচ্ছে রানী ভবানী জানতে পারলেন, তখন কিন্তু আমাদের সন্ন্যাসীদের মধ্যে যিনি হচ্ছেন নেতা ছিলেন, তার নাম ছিল মস্তারামজি। তার হচ্ছে আখড়া রীতিমতো স্যার জিয়াগঞ্জে এখনও আছে। এই মস্তারামজি শরণাপন্ন হয়েছিলেন। আর তখন এই মস্তারামজি সিরাজদৌল্লা রাজদরবারে এসে বলেছিলেন যে আপনি চোখ ফিরিয়ে নিন, নাহলে আপনার অসুবিধা হতে পারে। তো সিরাজদৌল্লাকে স্যার বাধ্য হতে হয়েছিল তারাসুন্দরী থেকে পিছিয়ে ফুটে যাওয়ার জন্য। যার জন্য চারবাংলো টেম্পল যখন আমরা যদি দেখতে যেতাম, ওখানে স্যার একটা রাজরাজেশ্বর বলে মন্দির আছে, ওটা কিন্তু তারাসুন্দরীর তৈরি করা, ঠিক আছে। তো এই কীটেশ্বরী মায়ের মন্দিরে স্যার এখন আমরা প্রবেশ করব। তো চলুন এগিয়ে আমরা যাই। হ্যাঁ, এই মন্দিরের পূর্ব পশ্চিম বরাবর একটা পুকুর খনন করা আছে। কথিত আছে মির্জাফর নাকি এই পুকুরটি খনন করেছিলেন। তার কুষ্ঠরোগ হয়েছিল, তখন এই মায়ের চরণামৃত পেয়ে তিনি অনেক দিন সুস্থ ছিলেন। তো সেই কারণে খুশি হয়ে এই পুকুরটি খনন করেছিলেন। তারপর মায়ের মন্দিরে পুজো দিয়ে একটা ছবি তুলে নিই দুজনে মায়ের সাথে। তারপর আমরা জগবন্ধু ধামে চলে যাই। তিনি ছিলেন আমাদের বৈষ্ণব ধর্মের একজন পথপ্রদর্শক। চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব ধর্মকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তো তার এই আশ্রম খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। অনেক বড় জায়গা জুড়ে থাকার জায়গাও আছে, মানে ঘুরে শেষ করা যাবে না, খুব সুন্দর। এবং এখানে সংকীর্তন হচ্ছিল, আমরা কিছুক্ষণ বসে
কীর্তন শুনি, তারপর রিসর্টে ফিরে যাই। পরের দিন সকাল রিসর্ট থেকে চলে আসছি বাড়ি। খুব মন খারাপ লাগছিলো, এত সুন্দর ছিল না রিসর্টটা। আর এইভাবেই এই ঘোরার মধ্যে দিয়ে আমাদের শেষ হলো মুর্শিদাবাদ ভ্রমণ। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আর আমার ভিডিও আরও দেখতে থাকবেন। আশা করছি আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দিতে পারবো। আর সত্যি সত্যি রিসর্টটা দেখে ফিরে আসতে ভীষণ খারাপ লাগছিলো, কেননা এত ফুল গাছ ভীষণ ভালো লেগেছে। আমি এত রিসর্টে থেকেছি, কিন্তু এরকম নদীর ধারে নিরিবিলি রিসর্ট কমই দেখেছি। ও আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। উল্টো করে বললাম।